everyone. Welcome back to another episode of It's Showtime with me Abhipsha only on Rongin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। সঙ্গীত প্রেমীদের জন্য রয়েছে বড় চমক। সম্প্রতি ইয়শ রাজ ফিল্মস তাদের নতুন মিউজিক কোম্পানি চালু করার কথা ঘোষণা করেছেন, যার নাম রাহ রেকর্ডস। এই কোম্পানির মধ্যে দিয়ে তারা ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গারদের খুঁজে বের করে আনবেন এবং তাদের জন্য দেওয়া হবে এক দারুণ প্ল্যাটফর্ম। সম্প্রতি এই খবরে দারুণ উচ্ছ্বসিত হয়ে পড়েছে ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গাররা। গত 5ই আগস্ট এই লেভেলের প্রথম মিউজিক ভিডিও আমানের জাদুগারি রিলিজ করে গেছে। এই খবর দারুণ উদ্দীপনা তৈরি করেছে সমস্ত সিঙ্গারদের মাধ্যমে এবং সকলেই মনে করছেন যে ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গারদের জন্য একটি বড় সড়ো প্ল্যাটফর্ম হতে চলেছে রাহ রেকর্ডস। গত 5 দশকেরও বেশি সময় ধরে ফিল্মি গানের মাধ্যমে ভারতীয় সঙ্গীত জগৎকে নানাভাবে প্রভাবিত করেছে ইয়শ রাজ ফিল্মস। স্টুডিওর তরফে জানানো হয়েছে রাহ রেকর্ডস শিল্পীদের প্রতিভা বিকাশে, মৌলিক গান তৈরিতে এবং একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মের অধীনে তাদের দীর্ঘমেয়াদী কেরিয়ার তৈরিতে মন দেবে। এই বিষয়ে ইয়শ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানী এক বিবৃতিতে বলেন, রাহ রেকর্ডস আমাদের সঙ্গীত ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ। 5 দশকের বেশি সময় ধরে আমরা ব্যতিক্রমী প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশের জন্য প্ল্যাটফর্ম তৈরিতেই বিশ্বাসী। ভারতের স্বাধীন সঙ্গীতের জগৎ এখন একটি দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি শিল্পীদের শুধু গান রিলিজের সুযোগ দিলেই হবে না, তাদের বিশ্বাস, সময় এবং দীর্ঘমেয়াদী পার্টনারশিপ প্রয়োজন। রাহ রেকর্ডস শুধুমাত্র প্রচারের জন্য নয়, কেরিয়ার গড়ার জন্য তৈরি হয়েছে। এখানে বিশ্বমানের A&R, শিল্পী বিকাশ, মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে শিল্পীদের কেরিয়ার গড়তে সাহায্য করবে। এই নতুন লেভেল এবং প্রথম গান নিয়ে নকুল শর্মা বলেন, রাহ রেকর্ডস এই বিশ্বাস নিয়ে তৈরি হয়েছে যে শিল্পীদের সময়, বিশ্বাস এবং নিজেদের মতো করে বেড়ে ওঠার জায়গা প্রয়োজন। আমাদের কাজ হলো সেই যাত্রাপথে তাদের পাশে থাকা এবং তাদের স্বকীয়তা না হারিয়ে কেরিয়ার গড়তে সাহায্য করা। আমান ঠিক সেই ধরনের শিল্পী যার জন্য আমরা রাহ রেকর্ডস তৈরি করেছি। ওর এবং এই লেভেলের যাত্রা শুরু করার জন্য জাদুগারি একটি যথাযথ গান। সম্প্রতি নিজের নতুন ছবি মাইসার শুটিং চলাকালীন আবারও চোট পেয়েছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা এবং সেই নিয়েই চলতি সময়ে তিনি মুখ খুললেন। তিনি বললেন, সাম্প্রতিককালে এই নিয়ে তৃতীয়বার চোট পেয়েছেন তিনি কোনো শুটিং করতে গিয়ে এবং সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বললেন যে শরীরকে যন্ত্রের মতো দেখা এবার বন্ধ করা উচিত। তিনি দীর্ঘদিন ধরেই কাজের প্রতি এতটাই ডেডিকেটেড ছিলেন যে একাধিক চোট পাওয়া সত্ত্বেও তা উপেক্ষা করে তিনি কাজই করে চলেছিলেন। তবে এবার তিনি বলছেন, নিজে কাজ থেকে বিরতি না নিলে স্বয়ং ঈশ্বরই বোধহয় কাজ থেকে বিরতি নেওয়ার সুযোগ করে দেন। এই চোট নিয়েও তিনি বলছেন যে একটি গানে নাচের দৃশ্যের শুটিং এর সময় এই চোট তিনি পেয়েছেন। তবে তার ভক্তদের তিনি আশ্বস্ত করেছেন যে তিনি এখন আগের থেকে বেটার অবস্থায় রয়েছেন এবং ট্রিটমেন্টও দ্রুত গতিতেই এগোচ্ছে। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা সম্প্রতি মাইসা ছবির শুটিংয়ের সময় চোট পেয়েছেন। এই নিয়ে টানা 3 বার আঘাত পেলেন তিনি। নিজের চোট নিয়ে অবশেষে মুখ খুললেন রশ্মিকা। চোটটা ঠিক কেমন সেটা তিনি বুঝিয়ে বলেছেন। রশ্মিকার কথায়, কিভাবে বোঝাই বলুন তো, আমাদের কোমরের দুপাশে 4টি করে টেন্ডন থাকে যা পাকে ধরে রাখে। আমার ডান দিকের হিপের সেরকমই একটা টেন্ডন ছিঁড়ে গিয়েছে। পা তুলতে গেলে বা নাড়াতে গেলে এটাকে আবার আগের মতো জুড়তে হবে। মাইসা ছবির একটি নাচের দৃশ্যে শুটিং করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
রশ্মিকার মতে এটি তার জীবনের সবচেয়ে কঠিন শুট ছিল। তবে ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেন, কেউ চিন্তা করবেন না, ব্যথা আছে কিন্তু একেবারে অসহ্য নয়। তিনি মজা করে এও বলেন, আমি এখন প্রচুর পাজল গেম খেলছি। আগে জানতামই না যে আমি এগুলোতে এত ভালো। আমি তো রোজ ব্যায়াম দৌড়ঝাঁপ করে ফিট থাকতাম, এখন তো সেসব অনেক দিন বন্ধ, তাই ওজন যাতে না বাড়ে সেই চেষ্টা করছি। কিন্তু ব্যায়াম করতে না পারলে আর কি করব, খাবো আর ডেজার্ট খেতে খেতে একটা মিষ্টি রাক্ষস হয়ে যাব। প্রসঙ্গত, রশ্মিকার আপকামিং ছবি হলো রানওয়ালি। এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে দক্ষিণের সুপারস্টার বিজয় দেবরাকোন্ডাকে। শোনা যায় বিয়ের পর এটাই তাদের একসঙ্গে প্রথম ছবি। ছবিটি প্রযোজনা করেছে মৈত্রী মুভি মেকার্স এবং এটি 11 সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে। শুটিং এর সময় অভিনেতাদের চোট পাওয়ার ঘটনা যেন একের পর এক ঘটেই চলেছে। রশ্মিকা মান্দানার পর এবার সম্প্রতি শুটিং এর সময় কাঁধে চোট পেলেন অভিনেতা জুনিয়র এনটিআর। শুটিং চলাকালীনই এমনই দুর্যোগ ঘটেছে তার জীবনে এবং ডাক্তাররা তাকে 6 থেকে 8 সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন। তবে সম্প্রতি তার শুটিং এর পক্ষ থেকে এই কথাই জানানো হয়েছে যে সাধারণ মানুষেরা যেন এই নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ায়। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন এবং খুব শীঘ্রই আবার শুটিং ফ্লোরে ফিরবেন। অভিনেতা জুনিয়র এনটিআর সম্প্রতি কাঁধে চোট পেয়েছেন। ডাক্তাররা তাকে 6 থেকে 8 সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তার টিমের তরফে একটি হেলথ আপডেট দিয়ে ভক্তদের আশ্বস্ত করা হয়েছে যে জুনিয়র এনটিআর স্থিতিশীল আছেন এবং চিন্তার কোনো কারণ নেই। তার টিমের তরফ থেকে জানানো হয়েছে, আমরা সমস্ত ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং মিডিয়ার বন্ধুদের আশ্বস্ত করতে চাই যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এনটিআর বর্তমানে স্থিতিশীল আছেন আর বিশ্রাম নিচ্ছেন এবং সেরা চিকিৎসাই পাচ্ছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, মিডিয়া এবং সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে
তারা যেন কোনো রকম জল্পনা বা যাচাই না করা খবর ছড়ানো থেকে বিরত থাকেন। তার স্বাস্থ্য এবং কাজে ফেরার বিষয়ে সমস্ত আপডেট সঠিক সময়ে সোশ্যাল নেটওয়ার্কিং চ্যানেল মারফত জানানো হবে। এনটিআর এবং তার টিম সকলকে ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা জানাচ্ছেন। বলিউডে শোকের ছায়া। আমির খান অভিনীত গজনী সিনেমায় গজনী ধর্মাত্মার ভূমিকায় অভিনয় করা অভিনেতা প্রদীপ সিং তিওয়ারি আর নেই। ৭৪ বছর বয়সে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তারই ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি। সম্প্রতি ব্লাড ক্যান্সারে ভুগছিলেন অভিনেতা। সংবাদ মাধ্যমে জানানো হয় যে সম্প্রতি এই ক্যান্সারটি আবার ফিরে এসেছিল এবং গত ১ মাস ধরে দীর্ঘ লড়াই লড়ছিলেন তিনি হাসপাতালে এবং অবশেষে সবকিছুর মায়া কাটিয়ে পরলোক গমন করেন এই অভিনেতা। বলিউডে তার জন্যই এখন শোকের ছায়া। ১৯৫২ সালের ২১শে জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন প্রদীপ সিং রাওয়াত। অভিনয় জীবনের শুরু টেলিভিশনে। বি আর চোপড়ার কালজয়ী ধারাবাহিক মহাভারতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিতি পান। এরপর বড় পর্দায় পা রেখে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন ভারতীয় সিনেমার অন্যতম শক্তিশালী খল অভিনেতা হিসাবে। উনিশশো সালে এতপার চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও ৯০-এর দশকে অগ্নিপথ, কয়লা, সরফরোশ ও মেজর সাবের মতো ছবিতে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন। তবে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত লাগান ছবিতে দেবা সিং সোধি চরিত্রে এবং ২০০৮ সালে আমির খান অভিনীত গজনীতে নির্মম খলনায়ক গজনী ধর্মাত্মা চরিত্রে অভিনয় তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। এর আগে ২০০৫ সালে সূর্য অভিনীত তামিল গজনীতেও একই চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন। হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাগুলিতেও তার সমান দাপট ছিল। তেলুগু ছবি সাই এর মাধ্যমে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তার দুর্দান্ত যাত্রা শুরু হয়। ছবিটিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ খলনায়ক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। পরে রাউডি রাথোর, বাঘি সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয় দর্শকদের কাছে প্রশংসা পায়। বলিউডে বিতর্ক যেন নতুন কথা নয় এবং শুধু চলচ্চিত্রই নয়, বিভিন্ন অভিনেতা অভিনেত্রী সবকিছুকে মিলিয়ে এই বিতর্ক যেন চলেই আসছে বলিউডে। তেমনই একটি সিনেমা হলো ২০১২ সালে মুক্তি পাওয়া জিসম 2। এই সিনেমার মধ্যে দিয়েই বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী সানি লিওনির এবং তারপর থেকেই বিতর্ক শুরু হয় বলিউডের মূল ধারার ছবিতে এই অভিনেত্রীর গ্রহণযোগ্যতা কতটা কি হবে।
সেই সময় এই নিয়ে মুখ খোলেন পরিচালক মহেশ ভাট এবং সম্প্রতি সেই কথা নিয়েই আবারও কথা বলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান যে বিগ বস 5 এর সেটে সানি লিওনির সঙ্গে তার সরাসরি দেখা হয়েছিল এবং তারপর থেকেই তিনি জিসেম 2 তে তাকে কাস্ট করার কথা ভাবেন। তারপরে সানি লিওনির যাত্রা আমরা সবাই জানি, বিভিন্ন বড় বড় সিনেমা তিনি উপহার দিয়েছেন বলিউডেই। 2012 সালে মুক্তি পাওয়া জিসেম 2 নিয়ে বিতর্কের শেষ ছিল না। এই ছবির গল্প বা বক্স অফিসের চেয়ে বেশি আলোচনার বিষয় ছিল এর নায়িকা সানি লিওনি। বলিউডে তার অভিষেকের মুহূর্ত থেকেই প্রশ্ন উঠেছিল, একজন সাবেক প্রাপ্তবয়স্ক তারকাকে কি মূলধারার ভারতীয় সিনেমার নায়িকা হিসেবে গ্রহণ করা সম্ভব? দীর্ঘদিন পর পরিচালক মহেশ ভাট সেই সময়ের সিদ্ধান্ত, দর্শকদের প্রতিক্রিয়া ও ছবির ফলাফল নিয়ে নতুন করে কথা বলায় আবারও সামনে এসেছে সেই পুরনো বিতর্ক। জিসেম 2 মুক্তির 1 দশকের বেশি সময় পর এবার সেই অধ্যায়ের নেপথ্যের গল্প নতুন করে সামনে আনলেন নির্মাতা মহেশ ভাট। তার দাবি, বিগ বস 5 এর ঘরের ভেতরে সানির সঙ্গে সরাসরি দেখা হওয়ার পরই তাকে সিনেমার জন্য বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সম্প্রতি দ্য রশম্মি বিরাগ শোতে দেওয়া এক সাক্ষাৎকারে মহেশ ভাট বলেন, জিসেম 2 এর কাজ তখন অনেকটাই এগিয়ে গিয়েছিল। তার মেয়ে পূজা ভাট ছবিটির প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন। এমনকি প্রধান অভিনেত্রী চূড়ান্ত হওয়ার আগেই রহস্যময় একটি সিলুয়েট পোস্টার প্রকাশ করে ছবির প্রচারও শুরু হয়েছিল। পোস্টারটি দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করলেও দ্রুত নায়িকা নির্বাচন করা জরুরি হয়ে পড়েছিল। সানি লিওনির বলিউড যাত্রা শুরু হয়নি কোনো চলচ্চিত্রের সেটে। ভারতীয় দর্শকদের বড় অংশ প্রথম তাকে দেখেছিল জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস 5-এ। অনুষ্ঠানটিতে তার অংশগ্রহণই তখন বড় বিতর্ক তৈরি করেছিল। সমালোচকদের একাংশের প্রশ্ন ছিল, একজন প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পীকে পারিবারিক সময়ে সম্প্রচারিত একটি অনুষ্ঠানে আনা কতটা গ্রহণযোগ্য। এই বিতর্কের মধ্যেই ভাট পরিবারের নজরে আসেন সানি। পরিচালক ও প্রযোজক পূজা ভাট তখন জিসেম ছবির সিকুয়েল নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। নতুন মুখের খোঁজ চলছিল। সেই সময় সানিকে নিয়ে ভাবা হয়। ঝুঁকি ছিল বড়, কিন্তু আলোচনাও ছিল ব্যাপক। ঠিক সেই সময়ই বিগ বস 5 এর ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে যোগ দেন সানি লিওনি। একজন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকাকে ভারতীয় জনপ্রিয় পারিবারিক রিয়েলিটি শোতে আনা নিয়ে তখন দেশ জুড়ে তুমুল বিতর্ক হয়। মহেশ ভাট জানান, তখন প্রযোজনা সংস্থা ভায়াকম 18-এর প্রধান পরিচালক কর্মকর্তা রাজ নায়ক তাকে একটি অপ্রত্যাশিত প্রস্তাব দেন। মহেশের ভাষ্যে, তিনি আমাকে বলেন, আপনি তো সাহসী কাস্টিংয়ের জন্য পরিচিত, কেন সানি লিওনিকে আপনার ছবির জন্য চুক্তিবদ্ধ করছেন না? মহেশ বলেন, টেলিভিশন চ্যানেলও তখন সানিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে উদ্বিগ্ন ছিল। অনেকেই প্রশ্ন তুলেছিল, ভারতের মতো দেশে কিভাবে একজন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের তারকাকে এমন একটি অনুষ্ঠানে আনা হয় যা প্রতিটি পরিবারের ঘরে পৌঁছে যায়। ভারতের সংস্কৃতি তো ভিন্ন, বলেন তিনি। তবে সানির সঙ্গে সরাসরি দেখা করার পর তার ধারণা বদলে যায়। মহেশ বলেন, ওর সঙ্গে কথা বলেই আমার মনে হয়েছিল ও অভিনয় করতে পারবে। এরপরই পূজা ভাটকে সানিকে জিসেম 2 এ প্রধান চরিত্রে নেওয়ার পরামর্শ দেন তিনি। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে 92,70,00,000 মার্কিন ডলার, যা ভারতীয় মূল্যে হয় 11,300 কোটি, আয় করে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে এই সিনেমাটি। এর চেয়ে বেশি আয় নিয়ে উদ্বোধন করতে পেরেছে কেবল 2019 সালের অ্যাভেঞ্জার্স এন্ড গেম, যার উদ্বোধনী আয় ছিল 122 কোটি ডলার। মাত্র 3 দিনের এই আয়ে সিনেমাটি সহজেই ছাড়িয়ে গেছে এর আনুমানিক 22,50,00,000 নির্মাণ ব্যয়। ফলে মুক্তির প্রথম সপ্তাহান্তেই এটি বছরের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্যগুলোর একটি হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির প্রথম সপ্তাহান্তে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে আয় করেছে 35,50,00,000 ডলার। এর ফলে উত্তর আমেরিকার ইতিহাসেও এটি দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয় করা সিনেমা। প্রথম স্থানে রয়েছে অ্যাভেঞ্জার্স এন্ড গেম, যার উদ্বোধনী আয় ছিল 35,70,00,000 ডলার। আন্তর্জাতিক বাজার থেকেও এসেছে 57,20,00,000 ডলার। বিশ্বের 73,000-এর বেশি পর্দায় মুক্তি পাওয়া সিনেমাটির আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বড় অবদান রেখেছে চীন, যেখানে আয় হয়েছে 12,10,00,000 ডলার।
যুক্তরাজ্যে উদ্বোধনী সপ্তাহান্তে আয় করেছে $4,90,00,000। 2021 সালে স্পাইডারম্যান নো ওয়ে হোমের ঘটনার কয়েক বছর পরের গল্প নিয়ে নির্মিত হয়েছে ব্র্যান্ড নিউ ডে। এবারও টম হল্যান্ড অভিনয় করেছেন পিটার পার্কার চরিত্রে। এমন এক পৃথিবীতে তাকে অপরাধের বিরুদ্ধে লড়তে হয় যেখানে কেউ আর জানে না যে সেও স্পাইডারম্যান। Well, that's it for the day. আবারও নিয়ে আসবো নতুন নতুন খবর, আপডেটস আর অনেক মজার মজার গসিপ। চোখ রাখুন, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।